কাজে নেশার থাবায় একটা বিশাল পরিমাণ ছাত্র যুবক আজকে মৃত্যুকূলে ঢলে পড়ছে। অর্থনৈতিক দিক দিয়ে একটা শ্রেণীর লোক যারা এই সমস্ত কারোবারের সাথে জড়িত তারা লাভবান হচ্ছে, আর লাখো লাখো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকার নির্বিকার, পুলিশ, ড্রাগ মাফিয়া, রাজনৈতিক নেতারা একাকার মিলেমিশে। পুলিশ জানে, ফোন যায়, ধরা পড়লে ফোন যায়, ছেড়ে দাও আমার লোক। কিছুদিন আগে দেখলাম যে ত্রিপুরার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বললেন ত্রিপুরায় একটা অদ্ভুত সরকার চলছে। আমরা দেখলাম শাসকের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় সম্বিত পাত্রা ছুটে এলেন ত্রিপুরায়, সুনীল দেওধর বর্তমানে ত্রিপুরায় রয়েছেন, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা চলছে। এই শাসকের অভ্যন্তরে অনেক কিছু চলছে, সেটা হয়তো কিছুটা প্রকাশ্যে বেরোচ্ছে, কিছুটা প্রকাশ্যে বেরোচ্ছে না। কি বলবেন এইসব বিষয়ে আপনি? বিজেপি দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। দেশের মধ্যে কোথায় গণতন্ত্র? কথা বললে জেলে যেতে হবে, কথা বললে মামলা হবে, কথা বলে বাড়িতে হামলা হবে, কথা বললে সম্পত্তি নষ্ট হবে, কথা বললে প্রতিবাদ করলে রাবার গাছ কেটে দেবে, আগুন দিয়ে দেবে, পুকুরে বিষ ঢেলে দেবে, কৃষিকে ধ্বংস করে দেবে। এই তো চলছে, সম্পত্তি নষ্ট হচ্ছে। এদের মধ্যে বোঝাপড়া যে তুম তিপ্রাসা কা সেন্টিমেন্ট को लेके খেলো, হাম বাঙালি সেন্টিমেন্ট को लेके খেলেঙ্গে। এইসব তো গোটা রাজনীতি। এবং হ্যাঁ, তাদের উদ্দেশ্য দাঙ্গা বাঁধানো, তাদের উদ্দেশ্য ট্রাইবেল ভার্সেস বেঙ্গলি, এই ঘৃণার বীজ বইয়ে এই ডিভাইসিভ পলিটিক্স এর মাধ্যমে, বিভাজনের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক ফায়দা কিভাবে লোটা যায়, এটা তো প্রচেষ্টা নিচ্ছে বিজেপি এবং তীব্রমতা। ছেয়ে গেছে, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল ছেয়ে গেছে ভারতীয় না যারা, এরকম নাম নাকি প্রচুর রয়েছে বিহারে। তো আমরা আমাদের দলের তরফ থেকে, সাংবাদিকদের তরফ থেকে বারংবার প্রশ্ন করা হচ্ছে, এই যে তুমি এসআইআর করলে বিহারে, কটা তুমি বিদেশি নাম পেয়েছো আমাদেরকে বলো, আজ অব্দি বলতে পারি। এই বিরোধীদের ছাঁটাই, বিরোধীদের বহিষ্কার করে প্রায় 150 মতো এমপি, বিরোধী এমপিদের তাদেরকে বহিষ্কার করে এই কয়েকটা কালো আইন পাশ করেছে পার্লামেন্টে। এর মধ্যে একটা আইন হচ্ছে যে কোনো ধরনের আইনের আওতার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে ইলেকশন কমিশন আনা যাবে না, যেটা আগে ছিল এটা তারা বাদ দিয়ে দিয়েছে। এখন আইনের ঊর্ধ্বে হয়ে গেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং যার প্রেক্ষিতে এই চেয়ারকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা, ভোটে জুৎচুরি করে তারা ভোটে জয়লাভ করার চেষ্টা করছে। এটাই তো এসআইআর মানে, কি ভোটে জুৎচুরি করা পদ্ধতি খুঁজে বের করেছে, নাম দিয়েছে এসআইআর। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়ার, আমার সাথে রয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া। নমস্কার স্যার, রাজ্যটা যে পরিস্থিতির দিকে এগোচ্ছে, আমরা দেখলাম কিছুদিন আগে ওয়াগনের মাধ্যমে নেশা সামগ্রী আসলো, পুলিশ ধরলো, সেটা রাজ্য জুড়ে একটা তোলপাড় হয়েছে। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার প্রতিটি কোনায় কানায়, আনাচে কানাচে যে ড্রাগসের প্রভাবটা বৃদ্ধি পাচ্ছে, এবং সরকার এটাকে কন্ট্রোল করতে পারছে না, এবং সেটা নিয়ে বিরোধীরাও বারবার সরব হচ্ছেন। কি বলবেন আপনি? বাম আমল রাম আমল একই অবস্থা। বাম আমলে যারা নেশা কারবারিরা ছিলেন, মন্ত্রী বিধায়কদের খুব কাছের লোকরা ছিলেন, তারা এখন রামের আশ্রিত। তারাই করছেন সবটা। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। এই ড্রাগসের থাবা থেকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টি 2018 নির্বাচনের আগে একটা স্লোগান নিশ্চয়ই সকলের মনে আছে, নেশা মুক্ত ত্রিপুরা বানায়েঙ্গে। আমরা লক্ষ্য করছি বাম জামানায় যতটা না ফ্লারিশ করেছিল, এখন তার থেকে এমন কোনো জায়গা নেই ত্রিপুরা রাজ্যের। আনাচে কানাচে, অলি গলি সবখানেই এখন ড্রাগসের রমরমা। লাভ হচ্ছে কাদের? এই কারোবারীদের, ড্রাগ পেডলারদের। ক্ষতি হচ্ছে কাদের? আমার ছাত্র যুব সমাজ নেশায় আকৃষ্ট। এবং শুধু ওরাই না, মানে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, শুধু তাই না, ওই পরিবারের ঘটি বাটি, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র বিক্রি করে তারপরও মা বাবারা তাদেরকে বাঁচাতে পারছেন। নেই কোনো আপডেটেড ড্রাগ ডিএডিকশন কিংবা রিহ্যাবিলিটেশন কোনো সেন্টারও ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত গড়ে তুলতে পারেনি। কাজে নেশার থাবায় একটা বিশাল পরিমাণ ছাত্র যুবক আজকে মৃত্যুকূলে ঢলে পড়ছে। অর্থনৈতিক দিক দিয়ে একটা শ্রেণীর লোক
যারা এই সমস্ত কারোবারের সাথে জড়িত তারা লাভবান হচ্ছে, আর লাখো লাখো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকার নির্বিকার। এই যে ট্রেন দিয়ে এলো সে বেশ কয়েকটি এই ইদানিং কালে যে ধরা পড়লো, কেন ধরা পড়লো? তার মানে এই প্রথম এলো, আর আগে আসেনি? বাম জামানো এসছে, ট্রেন করে বাম জামানো এসছে, গাড়ি করে এসছে, পার পেয়ে যেত। পুলিশ, ড্রাগ মাফিয়া, রাজনৈতিক নেতারা একাকার মিলেমিশে। কেন ধরলো? কিছুদিন পূর্বে ত্রিপুরা পুলিশকে না জানিয়ে আসাম রাইফেলস একটা বিরাট বড় কনসাইনমেন্ট মোহনপুর এলাকা থেকে উদ্ধার করে। এটা ভালো ঠেকেনি পুলিশের কাছে। আরে আমাদের তো নাক কাটা গেছে, আমরা খবর পাইনি, আসাম রাইফেলস থেকে এসে এগুলো পাকড়াও করলো। তো আমাদের কিছু করে মানুষকে বুঝাতে হবে ত্রিপুরা পুলিশ সাংঘাতিক। ওই কয়েকটা কনসাইনমেন্ট ধরে তাদের মুখ রক্ষা করার জন্য পুলিশ এই নাটকটা মঞ্চস্থ করে। প্রতিনিয়ত আসছে। পুলিশ জানে, ফোন যায়, ধরা পড়লে ফোন যায়, ছেড়ে দাও আমার লোক, এরকম ঘটনা ঘটেছে। তো এটাকে অর্থের বিনিময়ে স্বাভাবিক। এটাকে না বাম না রাম জামানায় কেউ পারবে না। কংগ্রেস যদি ক্ষমতায় কোনোদিন আসে, জনগণ ঠিক করবে। ড্রাগস আমরা নির্মূল করব, মৃত্যুর কোলে আর কোনো ছাত্র যুবককে ঢলে পড়তে দেব না, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এটুকুই বলবো। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম যে ত্রিপুরার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বললেন ত্রিপুরায় একটা অদ্ভুত সরকার চলছে। আমরা দেখলাম শাসকের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, সম্বিত পাত্রা ছুটে এলেন ত্রিপুরায়, সুনীল দেওধর বর্তমানে ত্রিপুরায় রয়েছেন, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা চলছে। এই শাসকের অভ্যন্তরে অনেক কিছু চলছে, সেটা হয়তো কিছুটা প্রকাশ্যে বেরোচ্ছে, কিছুটা প্রকাশ্যে বেরোচ্ছে না। কি বলবেন এইসব বিষয়ে আপনি? সরকারের এক্সিস্টেন্স কোথায়? রাজ্যের যে জায়গায় ললেসনেস, পুলিশ মার খেয়ে মঞ্চ থেকে লাত মেরে ফেলে দেয়, তারপর গণধোলাই দেয়, ক্লাবের এরা ডিজে মানে ওই কালচারাল প্রোগ্রামের নামে পুলিশ যেখানে মার খায়, আর আসামিরা গ্রেপ্তার হওয়ার পর তারা যখন মুক্তি পেয়ে যায়, জেল কাস্টডি, জুডিশিয়াল কাস্টডি, মানে তাদের পুলিশ রিমান্ড কিংবা জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়নি। কিসের আইনের শাসন এই রাজ্যে? সরকারকে একটা অংশ তারা তাদের দলের একটা মানে অন্তর্কলহ প্লাস এলাই পার্টনাররা যারা রয়েছেন, হ্যাঁ, তাদের ইনফাইটিং এর বহিঃপ্রকাশ এই জিনিসগুলো। জাহান্নামে গেছে রাজ্যটা, এটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে। প্রতিদিন নারী ঘটিত অপরাধ, ধর্ষণ, খুন, ক্রাইম এগেইনস্ট উইমেন, চুরি ছিনতাই লেগেই রয়েছে। চাকরি নেই, বাকরি নেই, মানুষের অর্থনীতি, গ্রামে গঞ্জে কাজ নেই, শিশু বিক্রির ঘটনাগুলো ঘটছে। ধর্মের নামে মানুষকে নির্যাতিত হতে হচ্ছে। এটা কিসের শাসন বলুন না? তো এই সরকারের তো কোনো এক্সিস্টেন্সই নেই। মানুষ আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে। যখন মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, রিবাউন্ড হয়, মানুষ এখন বুঝতে পেরেছে যে না, এই সরকারটাকে রাখা যায় না। আমরা দেখেছি বাম জামানায়, আমরা দেখেছি রাম জামানায়, বিকল্প আমরা চাই, কংগ্রেস একমাত্র বিকল্প। আচ্ছা, শরিক ত্রিপুরামাথা সরকারে আছে বিজেপির সাথে, অথচ এই ত্রিপুরামাথার বিধায়ক রঞ্জিত দেববর্মা বন ডাকলেন, আগরতলায় 3টার ভিতরে বন তুলে নেওয়া হলো, আর সালেমার শান্তির বাজারে সেখানে দোকানপাট ভাঙচুর হলো, মানুষজন আক্রান্ত হলেন। হ্যাঁ, এই যে পরিস্থিতি, সন্ত্রাসের যে পরিস্থিতি, এবং এছাড়াও যে রাজ্যে যে দৈনন্দিন ঘটনা প্রবাহগুলি হচ্ছে, সেগুলি নিয়ে বারবার শাসক দলের তরফ থেকে একটাই দাবি করা হয় যে বিরোধী চক্রান্ত কিংবা বিরোধীদের অপপ্রচার। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে শাসক দল মথার বিরুদ্ধে কথা বলছে। এটা মথা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি যে কথাটা বললাম, একটা সরকারের কোনো এক্সিস্টেন্স নেই। এবার আপনি তো উত্তর ত্রিপুরা থেকে এসছেন, আপনি বলুন না, এই যে কদমতলায় যে রাইটিংটা হলো,
মনে আছে তো? দুর্গাপূজার চাঁদাকে কেন্দ্র করে এই যে কদমতলা বাজার, তারপর মসজিদ, এই যে রাইটিংটা হলো, কজনকে গ্রেপ্তার করেছে পুলিশ? মৃত্যু তো ঘটেছে, মানব অধিকার লঙ্ঘিত হয়েছে, কৈতুরবাড়ি হলো, আপনার এই গন্ডা ছড়াতে হলো, শান্তির বাজারে হচ্ছে, প্রতিদিন রাজ্যে কোথাও না কোথাও এই ঘটনাগুলো ঘটছে। এরেস্ট কোথায়? কাজে এই সরকার, না পুলিশ না প্রশাসনের কোনো এক্সিস্টেন্স রয়েছে। কাজে এই মানে জঙ্গলের রাজত্ব, এক কথায় পুরোপুরি জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে। পুলিশ তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। এই অফিসার রাজ চলছে এই রাজ্যে। কাজে গণতন্ত্রের নামে এরা স্বৈরাচারী, বিজেপি দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। দেশের মধ্যে কোথায় গণতন্ত্র? কথা বললে জেলে যেতে হবে, কথা বললে মামলা হবে, কথা বলে বাড়িতে হামলা হবে, কথা বললে সম্পত্তি নষ্ট হবে, কথা বললে প্রতিবাদ করলে রাবার গাছ কেটে দেবে, আগুন দিয়ে দেবে, পুকুরে বিষ ঢেলে দেবে, কৃষিকে ধ্বংস করে দেবে। এই তো চলছে, সম্পত্তি নষ্ট হচ্ছে, দিনকে দিন গরিব এবং ধনীর মধ্যে দিনকে দিন ফারাকটা বেড়ে যাচ্ছে। যাদের কাছে অর্থ বাঁকা পথ উপার্জন করছে করোড় 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 রুপিয়া, আর যাদের কাছে নেই, কিছুই নেই। এক বেলা খেলে আরেক বেলা কিভাবে খাবে, শিশুর মুখে কিভাবে অন্ন তুলে দেবে, সে ভাবনায় চিন্তিত মা বাবারা। কাজে শিশুকে বিক্রি করতে হচ্ছে, সঠিকভাবে পরবর্তী আমরা করতে পারবো না, দেখভাল করতে পারবো, দুধ খাওয়াতে পারছি না, শিশুকে বিক্রি করে দিচ্ছে। এই তো চলছে, পরপর কতগুলো ঘটনা হলো। এটা প্রমাণ করে যে গ্রামে গঞ্জে অর্থনীতি বিপর্যস্ত। কৃষকদের হাতে টাকা নেই, যারা ক্ষেত মজদুর হাতে টাকা নেই, এমজি এনরেগার যারা শ্রমিক তারা কাজ পায় না, কাজ করলে টাকা কবে নাগাদ পাবে কোনো তার গ্যারান্টি নেই। একটা অনিশ্চয়তার দিকে মানুষ যাচ্ছে। কাজে মানুষ বুঝতে পেরে এখন আস্তে 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 তারা শুরু করেছে, কথা বলতে শুরু করেছে। একটা বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে এই গত কয়েক মাস ধরে অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যুটা নিয়ে বিশেষ করে বাঙালি সম্প্রদায়কে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে একটা রাজনৈতিক দল ত্রিপুরার বাঙালিকে বাংলাদেশি বলছে। এমনও এমনও হচ্ছে পরিস্থিতি যে রাজনীতিটা ক্রমশ জনজাতি ভার্সাস বাঙালি হয়ে যাচ্ছে ত্রিপুরায়। এটা তো চাইছে, আগে করেছে, করে দেখিয়েছে বাম ফ্রন্ট, এখন করতে চাইছে বিজেপি এবং তিপ্রামথার দল। এদের মধ্যে বোঝাপড়া যে तुम तिपरासा का सेंटिमेंट को लेके खेलो, हम बंगाली सेंटिमेंट को लेके खेलेंगे। এইসব তো গোটা রাজনীতি। এবং হ্যাঁ, তাদের উদ্দেশ্য দাঙ্গা বাঁধানো, তাদের উদ্দেশ্য ট্রাইবেল ভার্সেস বেঙ্গলি, এই ঘৃণার বীজ বয়ে এই ডিভাইসিভ পলিটিক্সের মাধ্যমে, বিভাজনের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক ফায়দা কিভাবে লোটা যায়, এটা তো প্রচেষ্টা নিচ্ছে বিজেপি এবং তীব্রমতা। যদিও অনুপ্রবেশকারী হয়ে থেকে 11 বছর ধরে এই সরকার ক্ষমতায়, এই সরকার গত 11টি বছর ধরে দিল্লিতে, তাহলে এটা তো পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্টারের দায়িত্ব। তাদেরকে আমরা বলছি, যদি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি যাদের নাগরিকত্ব না ভারতবর্ষে, তাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করে দাও, আমরা সমর্থন করি। কিন্তু এ নিয়ে একটা পুরো কমিউনিটিকে বাংলাদেশি বলাটা, এটা হচ্ছেটা কি? এটা হচ্ছে ওই যে এ করে অবুঝ মনকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটে নাও। तिपरासों को एक करो, दूसरी तरफ बंगाली को एक करो, एक को लेके हम खेलेंगे, दूसरे को लेके आप खेलो, বুঝা পড়া। এটা আমরা হতে দেব না। আমরা তাই আজকেও আমরা বলেছি, আমরা কংগ্রেস, আমাদের মন্ত্র হচ্ছে ভালোবাসা, সর্বধর্ম জাত পাতের ঊর্ধ্বে উঠে মানবতা নিয়েই আমরা চলতে চাই। এর থেকে বড় ধর্ম হতে পারে না। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ হাসি খুশি থাকবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, মানুষ শিক্ষা দীক্ষায় রোজগার ব্যবস্থাপনা হবে, রাজ্যটা ফ্লারিশ করবে, উন্নয়নের দিকে হাঁটবে। এই তো স্বপ্ন নিয়েই তো আমরা রাজনীতিটা করছি। জানি না সুযোগ পাবো কিনা, কিন্তু এই স্বপ্ন আমাদের রয়েছে, এটা বাস্তবায়িত করা মানুষের কাছে আমরা সুযোগ চাইছি।
স্যার, আমার শেষ প্রশ্ন, বিহারের পর পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে তীব্র বিতর্ক চলছে এবং সেখানের তৃণমূল কংগ্রেস শাসক দল সেটা জোর আপত্তি তুলছে। এই যে এসআইআর নিয়ে বিতর্ক, আগামীতে হয়তো ত্রিপুরাতেও এসআইআর হবে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এসা একটা দেখুন, আমি বলি, আগে কি হয়নি? হয়েছে। এটা হয়েছে আমাদের এই রাজ্যেও হয়েছে, 2003 সালে হয়েছে। এটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন। এর মধ্যে জুড়ে দিল বিহারকে সামনে রেখে যে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার লিস্টের রিভিশন হয়ে থাকে প্রতি বছর বছর। সামারি রিভিশন হয়ে থাকে, নাম তোলা, বাদ দেওয়া, এই সমস্ত সংশোধনী করা, এ প্রতি বছর সামারি রিভিশন হয়ে থাকে। আর ইন্টেন্সিভ রিভিশন মানে এনুমেরেটাররা বাড়ি বাড়ি যাবে, নতুন নাম খুঁজবে, ভুয়ো নাম আছে কিনা, ডাবল নাম আছে কিনা, সমস্ত কিছু এনুমেরেটাররা গিয়ে তাদেরকে লিখে দেখে কাগজপত্র দেখে দেবে। তারপর একটা সংশোধনী আকার একটা ভোটার লিস্ট বেরোবে। এ নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এইবার একটা ধারণা পোষণ করা হয়েছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে বলা হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে ছেয়ে গেছে, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল ছেয়ে গেছে, মানে ভারতীয় না যারা, এরকম নাম নাকি প্রচুর রয়েছে বিহারে। তো আমরা আমাদের দলের তরফ থেকে, সাংবাদিকদের তরফ থেকে বারংবার প্রশ্ন করা হচ্ছে, এই যে তুমি SIR করলে বিহারে, কটা তুমি বিদেশি নাম পেয়েছো আমাদেরকে বলো, আজ অব্দি বলতে পারি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, ধরুন আমি 5-6 মাস ধরে আমি বাড়ি নেই, আমি কোনো না কোনো কাজে একটা বাইরে গেছি, ঠিক আছে। বিহারে তো আপনারা জানেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রচুর সংখ্যা, ধর্মনগর থেকে শুরু করে আগরতলা, উদয়পুর, বিরোনিয়া, প্রচুর বিহারি লেবারার, লেপ তোষক বানায়, লেবার, গোয়ালারা, দুধ বিক্রয় কাজের সন্ধানে তারা এখানে বিভিন্ন রাজ্যে তারা এসে বসবাস করে, আবার বাড়ি ঘরেও যায়। 3টা ক্রাইটেরিয়া: ভারতের নাগরিকত্ব হতে হবে, 18 বছর পূর্ণ হতে হবে, এবং অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে। অর্ডিনারি রেসিডেন্ট মানে যদি কেউ লোক 6 মাস এক নাগারে রাত্রি যাপন কোথাও না করে, তাহলে তার ক্রেডেনশিয়াল, এই যে একটা ক্যাটাগরি, তার ক্রেডেনশিয়াল অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার, সেটা হারিয়ে যায়। এবার 6 মাস অন্তর অন্তর কজন, যারা আমরা বাইরে চাকরি করে, কিংবা গোয়ালারা যেখানে, কিংবা বিহারিরা যেরা এখানে, তারা 6 মাস অন্তর অন্তর যায় না, বছর, 1.5 বছর, 2 বছর বাদে বাদে চলো ঘর जाते हैं, 15 दिन के लिए छुट्टी मना के आते हैं। কিংবা ওই তাদের যে একটা উৎসব হয়, এই কিছুদিন আগে যেটা গেল ছট পূজা, তখন যায়। তো 6 মাস অন্তর অন্তর, 6 মাস তো পার হয়ে গেছে, তা অর্ডিনারি রেসিডেন্ট নেই। কাজে বিরোধীদের চিহ্নিত করে এই ভোটার, এরা এরা আমাদেরকে ভোট দেয় না, কংগ্রেস মিছিল মিটিং এ কিংবা আরজেডির মিছিল মিটিং এ যায়, এদেরকে নাম বাদ দিয়ে দাও। ওই অর্ডিনারি রেসিডেন্টের ক্রাইটেরিয়াটা হারানোর 6 মাসের মধ্যে সে তার বাড়িতে এসে রাত্রি যাপন করেনি, এই ক্রাইটেরিয়া নিয়ে এরা বাদ, মানে ভোটে জোচ্চুরি করে নির্বাচন কমিশনার গুলোকে কাজে লাগিয়ে গায়ের জোরে এই সমস্ত অসাংবিধানিক কাজে এরা করে বেড়াচ্ছে। এবং দেখবেন এই বিরোধীদের ছাঁটাই, বিরোধীদের বহিষ্কার করে প্রায় 150-এর মতো এমপি, বিরোধী এমপিদের, তাদেরকে বহিষ্কার করে এই কয়েকটা কালো আইন পাশ করেছে পার্লামেন্টে। এর মধ্যে একটা আইন হচ্ছে যে কোনো ধরনের আইনের আওতার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার কিংবা ইলেকশন কমিশনকে আনা যাবে না, যেটা আগে ছিল এটা তারা বাদ দিয়ে দিয়েছে। এখন আইনের ঊর্ধ্বে হয়ে গেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং যার প্রেক্ষিতে এই চেয়ারকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা, ভোটে জুচ্চুরি করে তারা ভোটে জয়লাভ করার চেষ্টা করছে। এটাই তো SIR মানে, কি ভোটে জুচ্চুরি করা পদ্ধতি খুঁজে বের করেছে, নাম দিয়েছে SIR। তা আমরা সজাগ দৃষ্টি আমরা রেখেছি, মানে ঘাবড়ানোর কোনো ম্যাটার নেই, আমরা ছেড়ে কথা বলবো না, আমরা সজাগ দৃষ্টি নিয়ে আমরা আমাদের কাজটুকু করব। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, তিনি কার্যত আমার অনেকগুলি প্রশ্নের উত্তর দিলেন। উনার বক্তব্যের কি প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।